হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল শ্রোতাদের, কারণ সংকেত অডিও স্টোরি এখন 1 লক্ষের পরিবার। সেই খুশিতে কিছু হাড় হিম করা ভয় আপনাদের উপহার দেব না তা কি করে হয়। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন সৈকত বসুর কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, আষাঢ়ের এক বৃষ্টির রাতে। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সুদর্শন, সৌরভ, প্রিয়ম, তানিয়া এবং আমি অরূপ। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, আষাঢ়ের এক বৃষ্টির রাতে। আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি একটা সময় ব্যবহার করো, তাড়াতাড়ি বৃষ্টি এসে গেলে রাত বেশ গভীর, চারদিক নিঝুম, শুধু শোনা যাচ্ছে গাঙে ঢেউয়ের নিঃশব্দ গর্জন। আর সেই গর্জনের ভেতরে মাঝে মাঝে শোনা যাচ্ছে একদল মানুষের চাপা ফিসফিসানি। 5-6 জন লোক মিলে একজন লোককে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, হাত পা মুড়ে, মুখে গামছা গোঁজা। লোকটার চোখ লালচে, চুলগুলো এলোমেলো, আর তার চোখে ভয়ঙ্কর এক হিংস্রতা। লোকটিকে একটা পুরনো কাঠের নৌকায় উঠিয়ে গাঙের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামের বৃদ্ধ মনোহর খুড়ো এই 5 জনের মধ্যে একজন। মাথায় গামছা বাঁধা, হাতে বাঁশের লাঠি। গম্ভীর গলায় বললেন, তাড়াতাড়ি করো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই গ্রহণ শুরু হবে, বেশি দেরি করা যাবে না। গ্রামের এক তরুণ যুবক শ্যামাপদ একটু কাঁপা কাঁপা গলায় বলল, খুড়ো, গ্রহণ শুরু হলে কি হবে? লোকটা তো আর বেঁচে নেই। মোড়ল হরিচরণ হালদার 50 মোটা দেহের গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ গম্ভীর গলায় বললেন, ও আমাদের মতো সাধারণ মানুষ নয় রে বাপ, ও ভয়ঙ্কর। গ্রহণ শুরু হওয়ার আগে যদি ওর দেহ সৎকার না করা হয় তাহলে অনর্থ ঘটে যাবে। ওই তো ঘাট এসে গেছে, নাও নাও, এবার সকলে ঝটপট দেহটাকে নামাও। নৌকোটা গিয়ে ঠেকল একটা সাদা বালুর চরে। কুয়াশা ধীরে ধীরে ঘন হয়ে আসছে, আর সেই কুয়াশার ফাঁক গলে গাছপালার ফাঁক থেকে ভেসে আসছে শিয়ালের চিৎকার। মনে হচ্ছে চারিদিকে ভয়ঙ্কর কিছু দেখেছে তারা। এই নদীটা গ্রামের একদম শেষ প্রান্তে। এখানে সেই পুরনো শ্মশান। দিনের বেলাতেও লোকজন এর ধার কাছ মাড়ায় না, আর রাতের বেলা তো দূরের কথা। মাটির রং এখানে সাদা বালির মতো। নদীর ধার বরাবর ছড়িয়ে আছে ভাঙা চিতার কাঠ, কিছু পোড়া ফুল, ভাঙা কলসি আর ছাইয়ের গন্ধ। সেই গন্ধ হাওয়ায় মিশে এখন আরো তীব্র হয়ে উঠছে। আর বেশি সময় নষ্ট করিস না তোরা। সকলে মিলে কাপড়ে মোড়া লাশটাকে কাঁধে তুলে নিল, তারপর নেমে পড়ল নৌকা থেকে। গাঙের ধারে বাতাস ভারী হয়ে উঠল। কারোর মুখে কোনো কথা নেই, শুধু আশেপাশের জঙ্গলের আড়াল থেকে শিয়ালগুলো যেন তারও স্বরে চিৎকার জুড়ে দিয়েছে। মাথার উপরে মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ খেলে যাচ্ছে নীরবে। শ্মশানের ঠিক পাশেই একটা জায়গায় লাশটাকে নামিয়ে রাখা হলো। কালো রঙের পাথরের তৈরি একটা প্রাচীন চিতাস্থল। আশেপাশে পোড়া ছাই আর কয়েকটা ছেঁড়া হাড়গোড় ঘাসের মধ্যে লুকিয়ে আছে। মনোহর খুড়ো বললেন, ভোলা, মৃতদেহ একা রাখা ঠিক হবে না, তুই লাশের পাশে বসেই লাশটাকে ছুঁয়ে থাক। ভোলা ডোম এসে বসে পড়ল লাশটার পাশে। গায়ে ছেঁড়া জামা, মুখে গাল ভরা দাড়ি, চোখ দুটো চাহনিহীন। কাপড়ের খুঁট থেকে বিড়িটা ধরিয়ে নিঃশব্দে লাশটার গায়ে হাত রাখল, কিন্তু পর মুহূর্তেই একটা ঝটকা খেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল
ভোলা ডোমের দিকে। মোড়ল খুড়ো বললেন, কি হলো রে ভোলা, ওরকম ঝটকা খেলি কেন? চিতার এক পাশে মোড়ল হরিচরণ হালদার বসে বিড়িতে টান দিয়ে কথাটা বলল। খুড়ো, এই লাশটা কি ঠান্ডা গো, হাতে একেবারে স্যাঁকা খেলো যেন। আমার কেমন ভয় করতেছে গো খুড়ো। আরে দূর, ও মানুষ মরে গেলে শরীর ঠান্ডা হয়ে ওঠে, এতে এত ভয় পাওয়ার কি আছে? হারামজাদা, এতদিন ধরে মরা পোড়াচ্ছিস, মন থেকে এখনো ভয় কাটলো না? মনোহর খুড়ো এতক্ষণ চুপ করে বসেছিল, এবার সে বলল, তুমি কি বিশ্বাস করো হরিচরণ ও এখনো পুরোপুরি মরা? ওর চোখ আমি দেখেছি হরিচরণ, ওর চেহারায় আজ যে হিংস্রতা দেখলাম, অত হিংস্রতা, অত ক্রূর দৃষ্টি সাধারণ মানুষের থাকে না। আরে ও তো আমাদের মতো সাধারণ মানুষ নয়, কত মানুষের না জানি বলি দিয়েছে। ও ভয়ঙ্কর পাপী। যে মরণ সাধনা করে সে আর সাধারণ আত্মা থাকে না। গ্রহণের আগে যদি ওকে চিতায় তোলা না যায় তাহলে মহা অনর্থ হয়ে যাবে। মোড়ল চুপ করে বসে রইল, তারপর ধোঁয়া ছাড়লো ধীরে ধীরে। তাহলে আগুনে পোড়ানোর আগে আর একটা কাজ আছে, দেহটা পোড়ানোর আগে মুখটা খুলে দেখতে হবে। যদি সাধারণ রং ধারণ করে তাহলে ঠিক আছে, আর যদি জিভ কালো হয়ে যায়। বুকের ভেতরটা একবার কেঁপে উঠল মনোহর খুড়োর। একটা শীতল কাঁপুনি গা বেয়ে নেমে এলো। দূর থেকে আবারও শিয়ালের ডাক শোনা গেল। মনোহর খুড়োর চোখ চিতার পাশে শোয়ানো লাশটার উপরে পড়ল। মুহূর্তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা অজানা ঠান্ডা স্রোত মেরুদণ্ড বেয়ে নিচে নেমে এলো। সেই মুখটা, যে নিরীহ মানুষটাকে দেখে সবাই আশ্রয় দিয়েছিল, বিশ্বাস করেছিল, আজ সেই মুখটা না, এটা এখন কোনো মানুষের মুখ নয়। গ্রামবাসীদের প্রহারে বিকৃত হয়ে গেছে মুখটা। মনে হচ্ছে যেন এটা একটা জানোয়ারের মুখ, যার চামড়া খুলে গেছে, চোখ দুটো গর্ত হয়ে গেছে, নাকটা ভেঙে গেছে। নাকের জায়গায় এখন শুধু একটা ফাঁকা গর্ত, আর ঠোঁটটা ছিঁড়ে ঝুলছে একপাশে। চোয়ালটাও ভেঙে গেছে, দাঁতগুলো বিকৃত, একটা দুটো খসে পড়ছে, বাকিগুলো তীক্ষ্ণ হয়ে গেছে বাঘের দাঁতের মতো। জিভটা মুখের কোণ দিয়ে আধা বেরিয়ে ঝুলে আছে। লালচে থকথকে কিছুর দাগ লেগে আছে জিভের গোড়ায়, এক চাপ কাঁচা রক্ত। এবছরের শেষ সপ্তাহটা যেন অস্বাভাবিক কেমন একটা গরম পড়েছিল। দক্ষিণ পাড়ার বটগাছটা ছিল গ্রামের সবচেয়ে চেনা জায়গা। সেখানে প্রতিদিনই গায়ের লোকজন জমা হতো। কেউ হাটের খবর তোলে, কেউ ফসলের দরদাম নিয়ে মাথা ঘামায়। সেদিনও ছিল ঠিক সেরকমই একটা বিকেলবেলা। রোদের তাপ একটু হালকা হলেও ঘামে ভিজে গিয়েছিল সকলের গাল গলা। মোড়ল, মনোহর খুড়ো, গোড়াচাঁদ মিস্ত্রি, আরো দু চারজন চাষাবুষো বসে আলোচনা হচ্ছিল এবারে ধান হাটে কোথায় তুললে বেশি লাভ হবে। ভাবছি এবারে ধান মঙ্গলার হাটে বেচাই ভালো হবে, ওখানকার আড়তদারেরা ভালো দাম রেখেছে। বুড়ো মনোহর খুড়ো বললেন, হ্যাঁ, সেখানে নিয়ে যেতে পারলে তো ভালোই হয়, কিন্তু এই যে গরুর গাড়ি ভাড়া, খরচা, এগুলোতেও। মনোহর খুড়োর কথা হঠাৎ থেমে গেল। এই সময় হঠাৎ সকলের নজরে এলো ধুলো জমা পথ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে একজন লোক। লম্বা গড়ন, গেরুয়া বস্ত্র, কাঁধে ঝোলা, চোখে এক
অদ্ভুত নীরব দৃষ্টি। সে এসে দাঁড়ালো বটগাছের একেবারে নিচে। উপস্থিত সকলেরই কৌতূহল বেড়ে উঠল, কে এই লোক? লোকটার কপালে চন্দনের রেখা আর গলায় রুদ্রাক্ষের মালা সমেত। হাত দুটো জোর করে নম্র গলায় বললেন, জয় শ্রীহরি। আমি কাশী থেকে এসেছি, পথিক। আমি ভগবত পাঠ করি, শ্রীমদ্ ভগবত কীর্তন করে থাকি। কদিন যদি এই গায়ে আশ্রয় মেলে তাহলে আমি কৃতজ্ঞ থাকব। তাছাড়া এই গ্রামটা শক্তিশালী। এখানে পূর্ণ চৈত্রে গ্রহণ মন্ত্র পড়লে সারা দেশের কল্যাণ হবে। এক মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে গেল বটগাছের নিচে। কেউ কেউ মুখ চাওয়াচাই করতে লাগলো। আগন্তুকের মুখে কোনো ছলনার ছায়া ছিল না। মনোহর খুড়ো একটু গলা খাঁকরানি দিয়ে বললেন, এ তো ভালো কথা। তবে আপনি যদি সত্যি ভগবানের কথা বলেন তাহলে আমাদের আপত্তি নেই। আপনি থাকুন সাধুজি। এই গাঁয়ে অনেক অশান্তি। বাচ্চারা রাতে দুঃস্বপ্নে কেঁদে ওঠে, পশুরাও কেমন যেন অশান্ত। আপনার মতো মানুষের আগমনে মঙ্গলই হবে আশা করি। মোড়ল হরিচরণ হালদার গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, আপনি গায়ের দক্ষিণ পাশে যে পুরনো ছাউনি আছে সেখানে থাকুন। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবেন না। প্রত্যেক দিন গ্রামের এক এক বাড়ি থেকে আপনার জন্য দিয়ে আসা হবে। আর হ্যাঁ, আপনি মাঝে মাঝে বটতলার নিচে এসে ভগবত পাঠ করুন। গ্রামের লোকেরা শুনবে, এতে মঙ্গলই হবে। ভৈরব হালকা মাথা নোয়ালো, চোখ দুটো জল জল করে উঠল। কিন্তু সেই বিকেলের বটতলার হাওয়ায় তখনও একটা অদ্ভুত স্তব্ধতা লেগে রইল। কেউ টের পায়নি সেই শান্ত গলায় ঈশ্বরের কথা বলা ভৈরব সাধু একদিন এই গোটা গ্রামের ইতিহাস বদলে দেবে। তার পরপরই শুরু হয় ঘটনা। প্রথমে নিখোঁজ হয় 7 বছরের রমেন। মাঠে গরু চড়াতে গিয়ে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। তারপর গেল লক্ষ্মীর ছেলে, 3 বছরের পুঁই। সবাই ভেবেছিল হয়তো পুকুরে পড়ে গেছে, কিন্তু কোথাও খোঁজ মেলেনি। এরপর প্রতি সপ্তাহে হারিয়ে যেতে লাগলো একটা করে শিশু। কারোর জামা পাওয়া গেল মাঠে, কারোর জুতো ঝোপের গোড়ায়, কিন্তু দেহ কোথাও নেই। গ্রাম থমথমে। কেউ কথা বলতো না জোরে, শুধু কানাঘুষো চলত। সেদিন গায়ের দক্ষিণ পাড়ার বটগাছের নিচে সন্ধেবেলায় এক সভা বসল। গ্রামের মোড়ল সহ আরো অনেকে উপস্থিত ছিল। লক্ষ্মী কাঁদো কাঁদো গলায় বলল, এ কি অনর্থ ঘটে গেল মোড়ল মশাই। আমার আমার ছোট্ট ছেলেটার উপরে কার নজর পড়ল? আপনি আপনি এর একটা বিহিত করুন, বিহিত করুন মোড়ল মশাই, এর একটা বিহিত করুন। ভোলাডুম হাঁটু গেড়ে বসেছিল এক কোণে। কানে গোঁজা বিড়িটা ভালো করে ঘষে নিয়ে তাতে ফু দিয়ে বলল, সত্যি তাই, গায়ে কার ছায়া পড়লো? ছেলে মেয়েগুলো কোথায় হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। এ তো ভালো কথা নয়। এমন চলতে থাকলে তো গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মনোহর খুড়ো গম্ভীরভাবে বললেন, তোমরা সকলে মন দিয়ে আমার কথা শোনো। গায়ে কি ঘটছে, ছেলেপেলেগুলো কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে, এর কোনো উত্তর আমাদের কাছে নেই। তবে একটা কথা সকলকে বলবো যে যতক্ষণ না এই রহস্যের সমাধান হচ্ছে ততক্ষণ আপনারা নিজেরা এবং ছেলেপোলেদের ঘরের বাইরে কিছুতেই বেরোতে দেবেন না। সন্ধে 7টার মধ্যে সবাই যে যার ঘরে ঢুকবে এবং দরজা বন্ধ করে রাখবে। সেদিনকার সভা সেখানেই সমাপ্ত হলো।
পরের সপ্তাহে একদিন সন্ধ্যাবেলায় বাজার করে ফিরছিল গ্রামেরই বুড়ো রঘুনাথ মণ্ডল। গ্রামের শেষ প্রান্তের কালীবাড়ির মাঠটার সামনে এসে দাঁড়াতেই বুড়ো রঘুনাথ মণ্ডল হঠাৎ শুনতে পেল এক অদ্ভুত চিৎকার। প্রথমে সে ভেবেছিল শিয়াল, কিন্তু না, ওটা ছিল একটা বাচ্চার কান ফাটানো হৃদয় বিদারক আর্তনাদ। আরে আমি ঠিক শুনছি তো? এ তো কোনো বাচ্চা ছেলের কান্না বলে মনে হচ্ছে। দেখি তো গিয়ে একবার। বুড়ো রঘুনাথ মণ্ডল দৌড়ে চলল গলার উৎসের দিকে। অন্ধকার মাঠ পেরিয়ে কাদামাখা বন জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামের অপর দিকে শেষ প্রান্তে জঙ্গলের ধারে সেই পুরনো বটগাছটার গোড়ায় একটা অদ্ভুত বিশাল গর্ত দেখতে পেল। অবাক হয়ে গেল বুড়ো রঘুনাথ। এর আগে তো বটগাছের গোড়ায় এমন বিশাল বড় গর্ত দেখেনি। যদিও বা সেই ভৈরব এখানে আসার পর এদিকটা আর তেমন করে আসা হয় না। ভৈরব সাধুর কথা মনে হতেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল রঘুনাথের। ধীরে ধীরে সেই গর্তের মধ্যে মাথা গলাতেই দেখতে পেল একটা গোপন সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে নিচে নামার পর মাঝখানে একটা বিশাল বড় গর্ত, আর সেই গর্তের মধ্যে দাঁড়িয়ে আছে কাঠের গায়ে খোদাই করা মাথাবিহীন একটা দেবতার মূর্তি। সেই মূর্তির ভয়াবহতা দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো রঘুনাথের। সেই মূর্তির সামনে সাদা কাপড়ে মোড়া একটা শিশুর দেহ, আর মাঝখানে দাঁড়িয়ে যে লোকটা সে আর অন্য কেউ নয়, সাধু বেশি সেই ভৈরব। না, সে তখন আর একজন ভগবত পাঠক ছিল না। তার গায়ে ছিল তান্ত্রিক চিহ্ন, কপালে রক্ত, হাতে খড়গ। এতক্ষণে স্পষ্ট হলো যে গ্রামের সেই সমস্ত বাচ্চা ছেলেগুলো কোথায় হারিয়ে যায়। দেরি হলো না এক মুহূর্ত। গ্রামে খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো। গ্রামবাসী দল বেঁধে গিয়েছিল সেই রাতে। জ্বলন্ত মশাল, অস্ত্রশস্ত্র হাতে লোকজন একেবারে ক্ষেপে গিয়েছিল। মোড়ল হরিচরণ হালদার সকলকে শান্ত করার জন্য বলল, শান্ত হও তোমরা। ওকে ওকে মারাটা ঠিক হবে না। তোমরা তাহলে সবাই তো খুনি হলে। কি বলছো মোড়ল খুড়ো? ও আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চাদের খেয়েছে। ওকে জীবিত থাকতে দেওয়া যায় না। চারিদিক থেকে ঘিরে ফেল ওকে, পালাতে যেন না পারে শয়তান। ভৈরব পালানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু গ্রামের সবাই মিলে তাকে এমন পিটিয়েছিল যে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে। সেই রাতেই তার দেহ নিয়ে আসা হয় এই শ্মশানে। চিতার পাশে তখন ভিড় করে দাঁড়িয়ে আছে গ্রামের আরো 2-4 জন। কারো হাতে বাঁশ, কেউ লাঠি নিয়ে এসেছে, কেউ কাঁধে কাঠকুটো ঝুলিয়ে এনেছে। বাতাস ভারী, প্রকৃতি যেন নিজেই শ্বাসরোধ করে বসে আছে। মনোহর খুড়ো হ্যারিকেন নিয়ে উঠে দাঁড়িয়ে ভোলাডোমের উদ্দেশ্যে বলল, ভোলা, শুরু কর। ভোলা নিজের কাঁধ থেকে কাঠের বোঝা নামিয়ে চিতার পাশে রাখল। সকলে মিলে কাপড়ে মোড়া সেই দেহটা তুলে আনলো চিতার ওপর। সেই ভারী নীরবতার মাঝে শুধু কাঠ চাপানোর শব্দ আর দূরে কোথাও গাঙের শোঁ শোঁ গর্জন। ঠিক আগুন ধরানোর মুহূর্তে হঠাৎ করেই আকাশ গুড় গুড় করে উঠল, আর সেই সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। মনোহর খুড়ো ছাতা মাথায় চাপিয়ে ভয় মেশানো কণ্ঠে বলে উঠলেন, সর্বনাশ! আগেই বলেছিলাম এমন দিনে চিতা জ্বালানো অশুভ। তাড়াতাড়ি কর রে সব, তাড়াতাড়ি কর। এমন সময় শুরু হলো ঝোড়ো হাওয়া।
এক টানে দেহের উপরে ঢাকা চাদর উড়ে গেল। আর যেটা দেখা গেল সেটা দেখে পিছিয়ে গেল সকলে। দেহটা হাঁ করে আছে, যেন শেষ মুহূর্তে চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয়নি। মুখের মাঝখান দিয়ে বেরিয়ে থাকা জিভটা দেখে কেঁপে উঠল সবাই। সাদা নয়, কুচকুচে কালো লম্বা একটা জিভ। ততক্ষণে ভয় চেপে ধরেছে সবাইকে। কেউ আর চিতার দিকে এগোতে পারছে না। বড় বড় বৃষ্টির ফোঁটা দপ করে পড়ে নিভিয়ে দিল কাঠের আগুন ধরানোর চেষ্টাও। কয়েক মুহূর্ত সকলে থমকে দাঁড়িয়ে রইল। তারা বুঝে গেল এ চিতা আর জ্বলবে না। চর জুড়ে তখন প্রবল বর্ষার শব্দ। একপাশে পড়ে আছে কাপড় খোলা ভৈরবের মৃতদেহ। হাঁ করে থাকা সেই মুখ, সেই কালো জিভ যেন মাটির বুকে গেঁথে আছে অভিশাপের মতো। মোড়ল হরিচরণ হালদার তখন ভিজে গামছাটা মাথা থেকে খুলে বলে উঠলেন, যা অনর্থ ঘটার ঘটেই গেল। এখন হাজার চেষ্টা করলেও আর চিতা জ্বলবে না। এখন ওকে দাহ করার ক্ষমতা আমাদের নেই। মনোহর খুড়ো ধরা গলায় বললেন, গ্রহণ শুরু হয়ে গেছে। এমন অবস্থায় দেহটা আগুনে দিলে আমাদেরই অমঙ্গল। মোড়ল মাথা নিচু করে হালকা শ্বাস ফেলে বললেন, খুড়ো ফিরে চলো, ছেড়ে দাও। এই দেহ এই পোড়াচরেই থাক। শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক, তাও ভালো। গ্রামে গায়ে যেন এই পাপের কোনো ছায়া না লাগে। চলো চলো। কেউ কিছু বলল না, শুধু নিঃশব্দে একে একে সবাই ফিরে চলল নৌকোর দিকে। ছেঁড়া কাপড় জড়ানো সেই পিশাচ সদৃশ্য দেহটা পড়ে রইল গাছের নিচে। ঝড় থেমে গেলেও আকাশের রং কালচে। গলুইয়ে বাঁশ ঠেলে দিয়ে সকলে নৌকায় উঠে পড়ল। জল ছুঁয়ে চলেছে নৌকাটা। মাঝ নদীতে এসে হঠাৎ পেছন ফিরে ভোলাডুম বলে উঠল, খুড়ো খুড়ো, ওই দিকে দেখো, এই শ্মশানের ধারে ওটা কি দাঁড়িয়ে আছে। সাথে সাথে সকলে পেছন ফিরে তাকালো, আর সকলের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। নদীর ওপারে শ্মশানের পাশে দাঁড়িয়ে আছে একটা বিশাল ছায়ামূর্তি। তার গায়ের আকৃতি যেন মানুষের নয়, কিন্তু অতি মানবিক। মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু দুটো চোখের জায়গায় দপ করে জ্বলে উঠেছে দুটো হলুদ আলো। তোদের গ্রাম উজাড় করে ফেলবো আমি। আষাঢ় মাসের এক বিকেল বেলা, সবে কিছুক্ষণ হলো বৃষ্টিটা একটু থেমেছে। মাথার উপরে আগুন রাঙা সূর্যটা তখন ঢলে পড়েছে পশ্চিমের জঙ্গলের উপরে। রাখাল মাধব গরু ছাগল নিয়ে গিয়েছিল দক্ষিণ পাঠের চরঘাটায়। মাধবের বয়স বড়জোর 13। একরাশ এলোমেলো চুল, চোখে চঞ্চল দীপ্তি, আর হাতে একটা বাঁশি, যার সুরে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে ছোট ছোট ছাগল ছানাগুলো। সেদিনও সে বসেছিল নদীর কিনারে, একটা পুরনো ঢঙের সুর তুলছিল বাঁশিতে। ঠিক তখনই ছাগল ছানাটা দৌড়ে চলে গেল নদীর অপর প্রান্তের দিকে, সেই পুরনো গাছটার কাছে, যেটা নিয়ে গায়ে নানা গল্প চালু ছিল। গোধূলি, গোধূলি ফিরে আয়, ওখানে যাস না গোধূলি। কিন্তু কাকে বলে সে কথা? ছাগলটি ইতিমধ্যে অন্ধকার জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। মাধব শেষ পর্যন্ত কিছু না বুঝে পিছু নিল। বনের ভেতরে যখন সে ঢুকল, তখন আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। আকাশ জোড়া কাকের উড়াল আর একটি অদ্ভুত কুয়াশা চারপাশে ঘিরে ধরেছিল। পর মুহূর্তে গোধূলির বিভীষিকাময় চিৎকার ছিঁড়ে দিল নৈশব্দের পর্দা।
বাঁশিটা পড়ে গেল হাত থেকে। দূরে সেই গোধূলির নির্মম চিৎকার লক্ষ্য করে ছুটতে লাগলো মাধব। গোধূলি! মাধব নিশ্চিত কিছু একটা বিপদে পড়েছে গোধূলি। চারদিক যেন ধীরে ধীরে কালো অন্ধকারে মুড়ে যাচ্ছে। মাধব যখন তার প্রিয় ছাগলটার কাছে পৌঁছালো, তারপরেই চোখের সামনে এক বিভৎস দৃশ্য দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল মাধবের। তার প্রিয় ছাগলটাকে দু হাতে ধরে কাঁচা চিবিয়ে খাচ্ছে একটা বিশাল বড় ছায়ামূর্তি। এই বিভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখে নিজের অজান্তেই মাধবের গলা দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। হাতের ছাগলটাকে ফেলে দিয়ে এবার ফিরে তাকালো সেই ছায়ামূর্তি। মাধবের বুকের ভেতরটায় যেন কেউ একটা বরফের টুকরো ছুঁড়ে মারল। জঙ্গলের অন্ধকার থেকে ধীরে ধীরে সেই মূর্তি বেরিয়ে এলো। এবার সেই মূর্তি মানুষের মতো, অথচ মানুষ নয়। তার মুখটা যেন বহুদিনের পোড়া মাটির পুতুল, চামড়া খসে খসে পড়ছে। চোখের কোঠরে অন্ধকারের মধ্যে জ্বলছে কয়লার মতো আগুন। মুখটা হাঁ হয়ে আছে, মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে কালচে সাপের মতো লম্বা জিভ। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে দাঁতগুলো চকচক করে উঠছে। মুখে একটা বিকৃত হাসি, মনে হয় যেন মৃত্যুর অতল থেকে উঠে আসা এক ভয়ঙ্কর পিশাচ। সে এবার ধীরে ধীরে মাধবের দিকে ফিরে তাকালো। চোখে আগুন, মুখে অপার্থিব এক বিদ্বেষের ছাপ। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। সেই মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো মাধবের দিকে। মাধবের গলা দিয়ে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। পরদিন ভোরবেলা গ্রামের কয়েকজন রাখাল যখন গোয়ালঘাট পেরিয়ে চন্দ্রবিলের জঙ্গল পেরোচ্ছিল, তখন এক ঝোপের ভেতর তাদের নজর পড়ল। মাটিতে পড়ে আছে মাধব, নিস্তেজ, মুখে ধুলোবালি, চোখের কোণে আতঙ্কের ছায়া। ঘটনা বুঝে উঠতে না পেরে তারা তৎক্ষণাৎ মাধবকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসে। শরীর তার আগুনের মতো গরম, চোখ বন্ধ, আর একটু পরপরেই কেঁপে কেঁপে উঠছে সারা দেহ। হঠাৎ করে মাঝে মাঝে তীব্র চিৎকার করে ওঠে, যেন কোনো অদৃশ্য আতঙ্ক তাকে আঁকড়ে ধরে আছে। চিৎকারের ভাষা অস্পষ্ট, তবে তার মধ্যে ভয়ের ছায়া ছিল স্পষ্ট। গ্রামের লোকজন সবাই জিজ্ঞেস করলেও মাধব পুরো কথা বলতে পারছিল না। শুধু একবার ফিসফিস করে বলেছিল, চন্দ্রবিলের ভেতর কিছু একটা আছে, মানুষ নয়, ও চোখ মুখ। তারপর আবার অচেতন হয়ে পড়ল। সকলে তখনই বুঝে গেল মাধব যা দেখেছে তা সাধারণ কিছু নয়। এই ঘটনার কয়েকদিন পর থেকেই যেন গ্রামে এক অদ্ভুত ছায়া নেমে আসলো। আকাশ সারাদিন কেমন যেন মেঘলা মেঘলা থাকে। সন্ধে নামলেই বাতাসে এক অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ে। সেই রাতে গ্রামের এক অভিজ্ঞ জেলে শিবুগায়েন বিল থেকে মাছ ধরে ফিরছিল। গোধূলির আলো মিলিয়ে গিয়ে ঘন অন্ধকারে ডুবে গেছে জঙ্গলে ঘেরা পথ।
শিবু নিজের নৌকাটা খালের কিনারে বেঁধে মাছ ভর্তি ঝুড়িটা কাঁধে তুলে বাড়ির পথে হাঁটতে লাগলো। পথটা খুব চেনা, অথচ সেদিন কেন যেন অচেনা লাগছিল। হঠাৎই তার মনে হলো পেছনে যেন কার পায়ের শব্দ হচ্ছে। একবার থেমে পেছনে তাকালো, না কিছুই নেই। হালকা হাসলো শিবু, মাথাটা ঘুরপাক খাচ্ছে নাকি। কিন্তু কিছু দূর যেতেই আবার সেই অনুভূতি। এবার কিন্তু কানে এলো আরো একটা জিনিস, কেউ যেন তার নাম ধরে ডাকছে, শিবু। চারপাশ নিস্তব্ধ। শিবুর কাঁধের ঝুড়ি যেন আরো বেশি ভারী হয়ে উঠল। সে এবার পায়ের গতি বাড়ালো। জঙ্গলের পাশে সরু রাস্তার বাঁকে আসতেই হঠাৎ তার চোখ পড়ল ডান দিকে একটা ডোবার ধারে। সেখানে কেউ একজন বসে আছে হাঁটু মুড়ে, সারা গায়ে কাদামাটি লেপ্টে আছে। শরীরটা মানুষের হলেও চেহারাটা মানুষ নয়। তার চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছিল, মুখ ভর্তি ছুঁচালো দাঁত, আর জিভটা যেন অস্বাভাবিক রকমের লম্বা হয়ে ঝুলছে মুখ থেকে। শিবুর মনে পড়ল এই চেহারা সে বহু আগে দেখেছে, গ্রামে আশ্রয় নেওয়া সেই ভৈরব সাধকের মতোই এই চেহারা, কিন্তু সে তো মারা গেছে। শিবু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার চোখ মুখ শক্ত হয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। সেই মূর্তি এবার ধীরে ধীরে মুখ তুলে শিবুর দিকে তাকিয়ে বিভৎস গলায় হেসে উঠল। সেই হাসি কাঁপিয়ে দিল রাতের নিস্তব্ধতা। বৃষ্টি তখন শুরু হয়েছে মুষলধারে। শিবু আর দাঁড়িয়ে থাকতে পারল না। ভয়ে ছিটকে পড়ে ঝুড়ি ফেলে সে দৌড়ে পালাতে লাগলো। আর পেছন পেছন সেই মূর্তিটাও দৌড়ে আসতে লাগলো। বাড়ির সামনে এসে আছাড় খেয়ে পড়ল শিবু। ভেতর থেকে দরজার খটখট শব্দ শুনে ছুটে এলো শিবুর বউ লক্ষ্মী। পানের রঙে লাল হয়ে থাকা ঠোঁট মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল স্বামীর এই অবস্থা দেখে। ছুটে এলো লক্ষ্মী। ওগো, কি হয়েছে তোমার? কি হয়েছে? এই অবস্থা কেন? ওটা ওটা মানুষ না রে মিনু, চোখ দেখলুম। ওর চোখ থেকে আগুন বার হচ্ছিল। কেউ 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 আমায় মেরে ফেলতে চাইছে লক্ষ্মী, কেউ আমায় মেরে ফেলতে চাইছে। ওগো, এসব তুমি কি বলছো? ডোবার ধারে বসেছিল হাঁটু মুড়ে। ওর মুখটা এখনো চোখের সামনে ভাসছে, আর দাঁতগুলো যেন কুকুরের মতো। আগুন। সেই ভয় শিবুর বুকে এমন ভাবে জমে বসল যে শিবু আর বেশি দিন বাঁচেনি। সেদিনের সেই জ্বর আর কমল না। অকালে চলে গেল শিবু। সেই রাতটা যেন গ্রামের ইতিহাসে ঘনিয়ে আসা কালো মেঘের আর একটা স্তর। শিবুর ঘটনার রেশ তখন মুছে যায়নি। গ্রামের লোকজন ফিসফাস করে, কেউ বিশ্বাস করে, কেউ ব্যঙ্গ করে উড়িয়ে দেয়। কিন্তু সেই রাতে আর একটা ঘটনা ঘটল, যার পর থেকে আর কেউ মুখ ফেরাতে পারল না। নিধু গোয়ালা গ্রামের একজন সাধারণ গৃহস্থ। গরু পালায় তার জীবিকা। আষাঢ় মাসে গরমটাও বেশ গুমোট হয়ে পড়েছে। এতদিন ধরে টানা বর্ষণের কারণে গরুগুলো আটকায় ছিল।
বৃষ্টি একটু ধরন দিয়েছে দেখে গরুগুলোকে বাড়ির পাশের মাঠে বেঁধে রাখলেন নিধু গোয়ালা। চারপাশ খোলা, তবে নিধু বলে খোলা আকাশই ওরা ভালোবাসে। সেই রাতে শোয়ার আগে হাতে হ্যারিকেন নিয়ে গরুগুলোকে দেখে আসতে বেরোলো নিধু। বাতাস নিস্তব্ধ, আকাশে একটিও তারা নেই, যেন সব আলো লুকিয়ে পড়েছে মাটির তলায়। হ্যারিকেনের হলুদ আলোয় কাঁপতে কাঁপতে মাঠের দিকে এগিয়ে গেল সে। গরুগুলোর পাশে এসে দাঁড়াতেই হঠাৎ নিধুর চোখ গেল একটু দূরে। মাঠের মাঝ বরাবর একটা অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে নিধুর মনে হলো হয়তো কোনো চোর ছেঁচড় হবে। নিধু একটু এগিয়ে গিয়ে হ্যারিকেনটা উঁচু করে ধরল। তারপর যা দেখলো তাতে পায়ের নিচের মাটি সরে গেল নিধুর। সেই ছায়া এখন স্পষ্ট। দেহটা মানুষের, কিন্তু গলা থেকে হাঁটু অবধি যেন কাদায় মাখামাখি। ভালো করে হ্যারিকেনের আলোয় তার মুখটা দেখেই বুকটা কেঁপে উঠল নিধুর। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। লম্বা একটা জিভ মুখ থেকে ঝুলছে, চামড়াগুলো যেন খসে খসে পড়ছে। আর সবচেয়ে ভয়াবহ যে দৃশ্য, তার পায়ের কাছে পড়ে আছে নিধুর একটা কালো গরু। নিধুর মুখ দিয়ে শব্দ বের হলো না। হাতের হ্যারিকেনটা পড়ে গেল ধূপ করে, আর সঙ্গে সঙ্গে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। তখনই সেই অন্ধকারের মধ্যে কেবল একটা গরুর ভয়ার্থ আর্তনাদ শোনা গেল, আর সেই সঙ্গে শোনা গেল একটা বীভৎস কণ্ঠস্বর। নিধু গোয়ালা দৌড়ে পালিয়ে গিয়েছিল বটে, কিন্তু পরদিন সকালে লোকজন যখন মাঠে গিয়েছিল তখন দেখল নিধুর একটা গরু মৃত। শরীরের বিভিন্ন জায়গায় মাংস খুবলে খুবলে খাওয়া হয়েছে। নিধু তখনও বাড়ির এক কোণে বসে থরথর করে কাঁপছিল, চোখে মুখে আতঙ্কের ছায়া, আর শুধু একটা কথাই বলে চলেছে, মাঠে কেউ এসেছে, সে মানুষ নয়, সে পিশাচ। কেউ এসেছে, সে মানুষ নয়, সে পিশাচ। নিধু গোয়ালার এই ঘটনার পর গোটা গ্রাম যেন নিস্তব্ধ হয়ে গেল। কেউ সরাসরি কিছু না বললেও চোখের ভেতরে একটা আতঙ্ক স্থায়ী হয়ে বসে রইল। মাধব রাখালের দেখা সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি, শিবুর মৃত্যু, নিধু গোয়ালার নিজের চোখে দেখা, তারপর সেই মৃত গরু, এসব যেন আর গুজব নয়, বাস্তব বলে মনে হচ্ছে। কিন্তু সমস্যা এখানেই শেষ ছিল না। ধীরে ধীরে শুরু হলো আরো অদ্ভুত ব্যাপার স্যাপার। প্রথমে হরিণপাল বলল তার হাঁসগুলো রাতে বাইরে ছেড়ে সে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে দেখে একটি হাঁসও খুঁজে পাওয়া যায় না, শুধু পেছনের পুকুর পাড়ে রক্তমাখা পাখা ছেঁড়া অংশগুলো পড়ে আছে। তারপর কানাইদা বলল তার খোয়াড়ের একদল ছাগল হঠাৎ করে কোথাও গায়েব হয়ে গেছে। প্রথমে চোর ভেবে থানা অবধি গিয়েছিল, কিন্তু ফিরে এসে দেখে একটা ছাগলের আধমরা দেহ পড়ে আছে বাঁশঝাড়ের পাশে। দেহটা যেন কেউ কামড়ে খেয়েছে। গায়ে জায়গায় জায়গায় থকথকে ফুসকা, কেমন যেন পুড়ে যাওয়া চামড়ার গন্ধ চারপাশে ভেসে বেড়াচ্ছিল। দিন যায় রাত যায়, এক এক করে গ্রামের গৃহপালিত পশুগুলো কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। কারোর মুরগি নেই, কারোর খরগোশ, কারোর কুকুর পর্যন্ত। আর যেগুলো মেলে সেগুলোকে দেখে বোঝা যায় ওগুলো শুধু প্রাণহীন নয়, যেন মৃত্যুর আগে চিৎকার করে কিছু বলেছিল। গায়ে গায়ে ছড়িয়ে পড়ে এক অদৃশ্য আতঙ্ক, কিন্তু কেউ কিছু বলতে পারে না। সবার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে,
এটা স্বাভাবিক নয়, কিছু একটা হয়েছে, আর কিছু একটা এই গ্রামের চারপাশেই আছে। দক্ষিণ পাড়ার বটগাছ তলায় আজ অস্বাভাবিক ভিড়। বয়স্ক, যুবা, নারী, পুরুষ সবাই যেন এক অজানা ভয় কাঁপতে কাঁপতে জড়ো হয়েছে। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন গ্রামের বয়োজ্যেষ্ঠরা। হরিচরণ হালদার বললেন, তোমরা এত হইচই করো না, এক একজন করে বলো তো কি ঘটছে, বলো বলো। হরেন পাল উত্তপ্ত কণ্ঠে বলল, আমার হাঁসগুলো এক রাতে কোথাও উদাও হয়ে গেল। সকালে শুধু রক্ত আর ছেঁড়া পালক মিলল পুকুর ঘাটে। এর আগে তো এমন কখনো হয়নি। লক্ষ্মী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, শিবু রাতে কেমন দৌড়ে আসলো, চোখে মুখে আতঙ্ক, কেবল বলছে আগুন চোখ, আগুন চোখ। সে রাতে ঠিক কি দেখেছে ও আজও জানি না। জলজ্যান্ত মানুষটা শেষ হয়ে গেল। মনোহর খুড়ো চোখ বড় বড় করে বললেন, যা হচ্ছে তার স্বাভাবিক না, কিছু একটা নেমে এসেছে গ্রামের ওপর। কে জানে কার অভিশাপ পড়েছে। মোড়ল হরিচরণ হালদার বললেন, এসব শুনে একটা কথা মনে হচ্ছে, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। এখন যা অবস্থা দেখছি তাতে ওঝা ডাকা ছাড়া আর গতি নেই। না 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 না, ওসব ওঝা ঠোজা ডাকা ঠিক হবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। ভোলাডোম এতক্ষণ চুপ করেছিল, এবার সে বলল, কি বলতেছে মোড়ল খুড়ো? এমন অবস্থায় একে একে সব মরবো নাকি আমরা? আমি এ কথা মানতে পারলাম না। ওঝা ডাকতেই হবে, ওঝা ডাকা ছাড়া আর কোনো গতি নেই। বটগাছের পাতার ফাঁক দিয়ে তখন সন্ধ্যার কালো রং ধীরে ধীরে গ্রাস করছে গ্রামটাকে। এমন সময় সকলে শুনতে পেল দূরে গভীর গমগমে এক বিভৎস হাসির শব্দ। কণ্ঠস্বরটা এমনভাবে ভেসে এলো যেন প্রতিটি মানুষের কানের ভেতর আলাদা আলাদা করে ঢুকে পড়ছে। গ্রামের দক্ষিণ দিকের খোলা মাঠে কুয়াশার ভেতরে যেন একটা বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে। তোদের গ্রাম উজাড় করে ফেলবো আমি। তোরা যে ভুল করেছিস তার শাস্তি তোদেরই পেতে হবে। ভগবানও তোদের রক্ষা করতে পারবে না এবার। কেউ কিছু বুঝে উঠবার আগে সেই ছায়ামূর্তি এক দৌড়ে মিলিয়ে গেল। মনোহর খুড়ো ফিস ফিস করে বললেন, এবার আর দেরি করলে চলবে না, কালী ওঝা ডেকে আনতে হবে। গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়েছে। চন্দনডাঙ্গা থেকে ডেকে আনা হচ্ছে ভবানী ওঝাকে। এই নামটা শুনলে বুড়োরাও কেঁপে ওঠে। তার চোখ দুটো যেন দেখে অদৃশ্য জগৎ। রাস্তায় রাস্তায় চাপা উত্তেজনা। অনেকেই নিম পাতার রস মেখে রেখেছে গায়ে, কেউ কেউ তুলসী পাতার মালা পরেও নিয়েছে। পরদিন ভবানী ওঝা আসলে গ্রামে জমায়েত হলো। বয়স্ক, যুবক, মহিলা সকলেই একত্রিত হয়েছে গ্রামের মাঝখানে বটগাছের নিচে। ওঝার হাতে ছিল ঝাড়ফুঁকের সরঞ্জাম, নিমপাতা, কৌপরি, ঘি, হলুদ, গঙ্গা জল আর প্রাচীন একটা মন্ত্রের বই। সে প্রথমে সবার সামনে কিছু নিয়মিত ঝাড়ফুঁক করল, নিমপাতা ছড়িয়ে দিল চারপাশে, গঙ্গাজল ছিটিয়ে দিল, আর মন্ত্র উচ্চারণ করতে করতে পা রাখল মাঠের মধ্যে। গ্রামের লোকেরা কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। ভুবন ওঝা নাক দিয়ে কিছু শোঁখার চেষ্টা করলো এদিক ওদিক থেকে। খারাপ গন্ধ, এ কোনো সাধারণ প্রেতাত্মার কাজ নয়। যে ভয়াবহ ঘটনা ঘটেছে তাকে কেউ জাগিয়েছে,
কেউ তাকে এখানে ডেকে এনেছে, কোনো দৈব বা প্রাকৃতিক ঘটনা নয়। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। মনোহর খুড়ো বললেন, এ আপনি কি বলছেন ভুবন ঠাকুর? মৃত আত্মাকে আমাদের গ্রামে কে ডেকে আনবে? ভবানী ওঝা গম্ভীর হয়ে বলল, এই আত্মাকে ফিরিয়ে আনার পেছনে একটা শক্তি কাজ করছে, আর আমি সেই শক্তিকে জব্দ করতে চাই। কিন্তু আমার দরকার একজন মানুষ, যার শরীরে ওই শয়তানের আত্মাকে প্রবেশ করিয়ে ওর মুখ থেকে সব কথা শুনবো। একজন মানুষ দরকার। গ্রামবাসীরা প্রথমে সবাই চুপ, কেউ কেউ নড়াচড়া পর্যন্ত করল না, কেউ রাজি হতে চাইল না। হঠাৎ মাধব এগিয়ে এলো, সেই রাখাল। ধীরে ধীরে এসে বলল, আমি রাজি। এই গ্রাম আমার মাটি, আমার মাকে আমি বাঁচাতে এই কাজ করতে চাই। ভবানী ওঝা চোখে আগুন জ্বেলে বলল, খুব ভালো কথা। এবার আমি ওই শক্তিকে তো শরীরে আনবো। মাধব, প্রস্তুত হ। ওঝা ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার হাতে ঝাড়ার মতো একটা নিম পাতার ঝাঁটা। সেই ঝাঁটা দিয়ে মাটিতে দুবার বাড়ি মারল, আর মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো একটা সূক্ষ্ম মন্ত্রবাণীর আওয়াজ। নিম পাতার ঝাঁটা দিয়ে সেই মাটিতে ক্রমাগত একটা অদ্ভুত নকশা আঁকতে লাগলো। ধীরে ধীরে বাতাস ভারী হতে লাগলো, চারদিক থেকে ছায়াগুলো ঘন হতে শুরু করলো। হঠাৎ মাধবের শরীর হালকা হলদে রং ধারণ করতে শুরু করলো। তার চোখ দুটো এখন যেন কেমন হলুদ হয়ে গেছে, যেন গভীর অন্ধকারের মধ্যে দুটো আলো। মাধবের মুখের ভাব অদ্ভুত রকমের হয়ে উঠল। মুখ দিয়ে যেন আর সে কথা বলছে না, বরং আর একজন কথা বলছে তার ভেতর থেকে। ভবানী ওঝা কণ্ঠে গম্ভীরতা নিয়ে জিজ্ঞেস করল, বল কে তুই? বল, এই গ্রামের ক্ষতি করছিস কেন? গম্ভীর গলায় মাধবের ভেতর থেকে আওয়াজ উঠল, ভালো চাস তো চলে যা, না হলে তোকেও শেষ করে দেব। আচ্ছা, তোর এত বড় সাহস? ভুবন ওঝাকে চোখ রাঙানো মজা দেখাচ্ছি। বেনু, হলুদ পোড়াটা নিয়ে আয়। সাগরেদ বেনু হলুদ পোড়াটা এনে দিল ভবানী ওঝার কাছে। ভবানী কিছুটা মন্ত্র উচ্চারণ করল। নিম পাতার ঝাঁটাটা হাতে নিয়ে পোড়া হলুদটা মাধবের নাকের কাছে ধরে সেই নিম পাতার ঝাঁটা দিয়ে সপাটে একটা বাড়ি দিতেই চিৎকার করে উঠল মাধব, আমাকে মারিস না, আমি সব বলছি। আমাকে এখানে ডেকে এনেছে আমারই পিতা মরল হরিচরণ হালদার। গ্রামবাসীরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মাধবের মুখ থেকে বের হওয়া কথাগুলো যেন বিশ্বাসই হচ্ছে না তাদের। গ্রামের মাঝখানে সকলের সামনে দাঁড়িয়ে হরিচরণ হালদার মুহূর্তে যেন অনেকটা বুড়ো হয়ে গেল। তার চোখ ছলছল করছে। হঠাৎ সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল, দু হাতে মুখ ঢাকল, কান্নায় ভেঙে পড়ল সে। আমার ছেলেটা জন্ম থেকে একটু পাগল ছিল, কেউ জানতো না। আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি চাইনি যে গায়ে আমার বদনাম হোক। মোড়লের ছেলে এক পাগল, এটা আমি মেনে নিতে পারিনি। তাই ওকে পাঠিয়ে দিয়েছিলাম গ্রাম ছাড়িয়ে অনেক দূরে, সবার চোখের আড়ালে। কিন্তু আমি বুঝিনি যে ও একদিন ফিরে আসবে নৃশংস এক সাধক হয়ে।
ঝড় ওঠার আগে আকাশ যেমন থমথমে হয়ে যায়, এখন যেন ঠিক তেমনই নিস্তব্ধতা। হরিচরণ বলল, আমি কাউকে কিছু বলিনি, ভয় পেয়েছিলাম। তখন তো সবাই ওকে মেরে ফেলেছিল, কিন্তু আমি তো একজন পিতা। সন্তান খারাপ হতেই পারে, কিন্তু বাবা মা কখনো খারাপ হয় না। আমি ওকে ডেকে এনেছি, ওর আত্মাকে আমি ফিরিয়ে এনেছি, কারণ আমার বুকের ভেতর তখন ছিল প্রতিশোধের আগুন। আমার ছেলেকে শেষ করেছিল এই গ্রাম, তাই আমি চেয়েছিলাম গোটা গ্রামটাকে শেষ করে দিতে। এইটুকু বলে চুপ করলো হরিচরণ। কেউ কোনো কথা বলল না, শুধু ভবানী ওঝার চোখে আগুন জ্বলে উঠল। ভবানী গম্ভীর চোখে তাকিয়ে রইল হরিচরণ হালদারের দিকে। তার কণ্ঠে এবার কোনো মন্ত্র নয়, বরং শাস্তির রায়। বেশ, তবে তুই যদি সত্যি গ্রামের প্রতি সামান্য মায়া রাখিস, তাহলে নিজের থেকেই এখান থেকে চলে যা। আর যাওয়ার সময় মাঠের কিনারে দাঁড়িয়ে থাকা ওই বড় নিম গাছটার একটা ডাল ভেঙে দিয়ে যাবি। সেটাই হবে এই অভিশাপের শেষ স্মৃতির সমাপ্তি। আমি কিছুতেই যাব না। আমি ফিরে এসেছি, প্রতিশোধ না নিয়ে যাব না। ভবানী তখন কোমর থেকে আবার হলুদ পোড়ার পুটলিটা বার করে এক চিমটে হলুদ গুঁড়ো বার করে মাধবের নাকে দিতেই সে আবার চিৎকার করে উঠল, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি, যাচ্ছি। এই গ্রাম, এই মাটি, আর নয়, আর নয়। ঠিক আছে, যাচ্ছি। এরপরই দেখা গেল এক ঝাঁক কালো ধোঁয়া মাধবের শরীর থেকে বেরিয়ে তীব্র বেগে উড়ে চলল মাঠের শেষ প্রান্তে। আর ঠিক নিম গাছটার কাছে এসে পৌঁছাতেই প্রচণ্ড এক শব্দ করে ভেঙে পড়ল ডালটা, আর সেই সঙ্গে দূরে অন্ধকারে মিলিয়ে গেল সেই ধোঁয়ার মূর্তি। এক নিঃশ্বাসে সবাই স্তব্ধ। তারপর ভুবন ওঝা ধীরে ধীরে মোড়ল মশাই হরিচরণ হালদারের কাছে এসে বলল, আপনি এক প্রেত প্রার্থীকে ডেকে এনেছিলেন, তার প্রভাব আপনি এড়াতে পারবেন না। এই ঋণ আপনাকেই শোধ করতে হবে। কেউ কিছু বলতে পারল না, সবাই তাকিয়ে রইল ওঝার চলে যাওয়ার দিকে। আর তার কিছুদিনের মধ্যেই আষাঢ়ের এক প্রবল বৃষ্টির রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হরিচরণ হালদারের মৃত্যু হয়। আর তার মুখটা নাকি মৃত্যুর পরেও বিকৃত হয়ে গিয়েছিল। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন আষাঢ়ের এক বৃষ্টির রাতে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।